সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সাথে আমি আমার অনলাইন ক্লাস হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ভাষার উপর। ভাষার উপরে এখন তোমাদের আমি ক্লাস করাবো। প্রথমে আমাদের জানতে হবে যে ভাষা কাকে বলে। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক সংকেতের সাহায্যে মানুষ তার মনের বা প্রকাশের যে একটি মাধ্যম থাকে সেটাকে আমরা কী বলে থাকি? ভাষা বলে থাকি। এই ভাষা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের ভেদে বিভিন্ন হয়ে থাকে, যাকে আমরা কী বলে থাকি? উপভাষা বলে থাকি বা আঞ্চলিক ভাষা বলে থাকি। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত পা চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। মানুষ কী করে তার মনের ভাবটা প্রকাশ করার জন্য হাত পা কান নাক এগুলো কী করে থাকে? ইঙ্গিত করে থাকে তার ভাষাটাকে কী করার জন্য? প্রকাশ করার জন্য। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। বলছে কি যে কণ্ঠ যে ধ্বনি আছে সেটার সাহায্যে মানুষ তার ভাব প্রকাশটা যত বেশি প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে কিন্তু সেটা কী করতে পারে না? সে করতে পারে না। আর কণ্ঠধ্বনির সাহায্যেই সহায়তায় মানুষ মনের সত্য ভাব প্রকাশ করতে পারে এবং এই কণ্ঠধ্বনিটার সাহায্যে সে কী করতে পারে? তার মনের ভাবটা অন্যের নিকট কী করতে পারে? প্রকাশ করতে পারে। কণ্ঠধ্বনি বলতে সাধারণত আমরা কী বুঝি? মুখের কণ্ঠ নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা কী বলে বুঝে থাকি। এই ধ্বনির ভাষার মূল উপাদান, এই ধ্বনি হচ্ছে কি ভাষার মূল উপাদান। তাহলে আমরা জানলাম যে ভাষার মূল উপাদানটি হচ্ছে কি? ধ্বনি। এই ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি হয়। এই ধ্বনির সাহায্যে কী হয়ে থাকে? আমাদের ভাষার সৃষ্টি হয়ে থাকে। আবার ধ্বনির সৃষ্টি হলে কি? বাকযন্ত্র দ্বারা। এবং এই ধ্বনিটি আবার সৃষ্টি হয় কী দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। যেমন গলনালী, মুখবীর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাকপ্রত্যঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। তাহলে আমরা জানি যে বাকযন্ত্র কাকে বলে? গলনালীর সাহায্যে মুখবীর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক এগুলোকে আমরা কী বলে থাকি? বাকযন্ত্র বলে থাকি। এবং এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে আমরা কী বলে থাকি? ভাষা বলে থাকি। এখন আমরা দেখব যে এই ভাষাগুলো কীভাবে আমরা উচ্চারণের মাধ্যমে বলতে পারি। যেমন বলছে যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। এখানে ভাষার অনেকগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে। বলছে কি যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়ে থাকে, অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো কি? ভাষা। দেশকাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। এটা একটি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে দেশ কাল এবং কি পরিবেশ ভেদে, দেশ কাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন কি লক্ষ্য করা যেতে পারে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করছে। বলছে কি যে মানুষ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে এক একজনের মনের ভাবকে এক একভাবে সে কী করছে? প্রকাশ করতে পারতেছে। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত রয়েছে। এই বর্তমানে যে একটি পৃথিবী রয়েছে, এই পৃথিবীতে ৩,৫০০-এর বেশি কি ভাষা প্রচলিত রয়েছে। তার মধ্যে বাংলা একটি কি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীতে ৪র্থতম কি ভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা হচ্ছে কি? বাংলা। আমরা যে বাঙালি, আমাদের এই মাতৃভাষা হচ্ছে কি? বাঙালি। এবং এই আমরা বাঙালিরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করতেছে এবং বিভিন্ন প্রান্তের মানুষকে বিভিন্ন ভাষায় তারা কথা বলতে আছে, যাদেরকে আমরা কী বলে থাকি? আঞ্চলিক ভাষা বলে থাকি। মানে এক একজনের যে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় বসবাস করে, সবাই পরে একসাথে এক এক লোক যখন এক এক অঞ্চলে বসবাস করে তখন এক এক অঞ্চলের লোকের মুখের ভাষা এক এক ধরনের হয়ে থাকে, যেটাকে আমরা কী বলে থাকি? আমরা আঞ্চলিক ভাষা বলে থাকি। এমনকি অথবা এর অপনাম হচ্ছে কি? উপভাষা। উপভাষার অপনাম হচ্ছে কি? আঞ্চলিক ভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা হচ্ছে কি? বাংলা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এবং আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মুখের ভাষা কি? বাংলা। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশ বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। বর্তমানে প্রায় কত? ৩০ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে কি? বাংলা। এখন আমরা দেখব যে বাংলা ভাষার রীতি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে।
এই যে বললাম বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ কী করে নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে, এগুলোকে আঞ্চলিক কথ্য বা উপভাষা বলা হয়ে থাকে। পৃথিবীতে সব ভাষারই উপভাষা রয়েছে, পৃথিবীতে যত ভাষা রয়েছে প্রত্যেক ভাষারই একটি করে কী রয়েছে উপভাষা রয়েছে। এই অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। যেমন এক অঞ্চলের মুখের ভাষা যেটা রয়েছে অন্য অঞ্চলের মুখের ভাষা সেটা এক হবে না, সেটা কী হবে ভিন্ন রূপ হয়ে থাকে। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে, অর্থাৎ কেউ বুঝতে পারে না যে ওই অঞ্চলের ভাষাটা কীরকম আর আমাদের এই অঞ্চলের ভাষাটা কীরকম। উদাহরণস্বরূপ বলা যায় যে চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর রংপুরের মুখের ভাষা সহজবোধ্য নয়। এই ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজন স্বীকৃত দেওয়ার সুবিধাজনক নয়। যেমন হচ্ছে যে দিনাজপুর এবং রংপুর দুটো অঞ্চলের দুটি অঞ্চল এসে এই দুটি অঞ্চলের মুখের ভাষা কিন্তু এক হবে না, তাদেরকে কী হবে ভিন্ন ভিন্ন হবে, অথবা লক্ষ্য করা যায়। মানে এখানে কি বিভিন্ন অনেকগুলো পার্থক্য কী করা যায় লক্ষ্য করা যায়। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষাটি মৌখিক বা কথ্য এবং লৈখিক বা লেখিক দুটি রূপ রয়েছে। প্রত্যেক ভাষায় দুটি রূপ রয়েছে, একটা হচ্ছে লেখ্য রূপ, একটি কি কথ্য রূপ। আবার এই লেখ্য রূপের দুটি রূপ রয়েছে, এগুলো একটা হচ্ছে কি চলিত রূপ, অপরটা হচ্ছে কি সাধুরূপী। একটি হচ্ছে চলিত রীতি, একটি হচ্ছে কি সাধুরূপী। এখন আমরা দেখবো এই বাংলা ভাষায় এই প্রকার বা রীতিভেদে কীভাবে দেখেন। প্রথম হচ্ছে একটি বাংলা ভাষাকে আমরা দুটি রূপে ভাগ করছি, লেখ্য রূপ এবং লৈখিক রূপ এবং কি মৌখিক রূপ। মৌখিক রূপ, লৈখিক এবং কি মৌখিক রূপ। এদের মধ্যে একটি হচ্ছে সাধু এবং কি একটি হচ্ছে কি চলিত ভাষা। এখন আমরা দেখবো যে সাধু ও চলিত রীতির পার্থক্য। এই সাধু এবং চলিত রীতির অনেক পার্থক্য রয়েছে এবং এই দুটো একত্রে মিশ্রিত হয়ে গেলে কিন্তু ভাষা ঠিকমতো আমরা বুঝতে পারবো যে কোনটা কোন ধরনের ভাষা। তাই এখন আমরা আগে স্পষ্ট করবো যে সাধু ভাষা কোনগুলো। সাধুরীতি, বাংলা লেখ্য সাধুরীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। এই সাধুরীতিরা একমাত্র ব্যাকরণের কী করে নিয়মটা অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস কি সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবল। আমাদের যেমন বাংলা ভাষার শব্দ রয়েছে উচ্চ অনুষ্ঠান শব্দ থেকে 5টি ভাগে ভাগ করতে পারি, সেখানে এক রয়েছে তৎসম শব্দ এবং এই সাধুরীতিটা হচ্ছে কি আমাদের তৎসম শব্দের ভিতরে এবং চলিত রীতি হচ্ছে কি আমাদের তদ্ভব শব্দের ভিতরে। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবল। সাধুরীতিটা নাটকের সংলাপ ও বক্তৃতা কি অনুপযোগী এবং এ রীতির সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ রীতি বা গঠন অনুসারে মেনে চলে। এখন দেখব চরিত্র রীতি কী পার্থক্য রয়েছে। চরিত্র রীতি কি পরিবর্তনশীল। এ রীতির তদ্ভব শব্দবল। এ রীতি কি তদ্ভব শব্দবল, অর্থাৎ ওটা সাধু হচ্ছে তৎসম আর চরিত্র হচ্ছে কি তদ্ভব শব্দবল। এখানে নাটকের সংলাপে বক্তৃতা দানে কি উপযোগী। চরিত্র রীতি সংক্ষিপ্ত সহজবোধ এবং বক্তৃতা দানে কি উপযোগী। সাধুরীতিতে সাধারণত সাধুরীতিতে অনুসর্গ, সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপটা ব্যবহৃত হয়ে থাকে এবং সাধুরীতিতে অনুসর্গ, সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণ রূপটি ব্যবহৃত হয়ে থাকে। আজকে তোমাদের আমি প্রথমে ভাষার সংজ্ঞাটি দিলাম এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা আইডেন্টিফাই করলাম। তোমরা ভালো করে কী করবে, এই রিডিংগুলো ভালো করে পড়বে এবং এখান থেকে নোটভিত্তিক বানানোর চেষ্টা করবে। আর যতটুকু তোমাদের আজকে পড়লাম এগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে, কারণ ব্যাকরণটা একটু কঠিন সাবজেক্ট, বিষয়টা একটু কঠিন। যতটুকু পড়লাম তোমরা কী করবা, এটা একটু বাড়িতে বসে বসে পড়ালেখা তোমরা চালিয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।